वेलकम टू यूट्यूब चैनल फिजिक्स प्रोजेक्ट विथ मोहनलाल। आज के আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট 1 প্রথম অধ্যায় স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, এলিমেন্টারি ফিনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ইউটিউবে ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। এটা পার্ট 1। এই পার্ট 1-এ আমরা আলোচনা করব ঘর্ষণের দ্বারা আহিতকরণ, দুই প্রকার তড়িৎ, বিকর্ষণী তড়িৎগ্রস্ততা নিশ্চিততর প্রমাণ, ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে ঘর্ষণের তড়িৎ সৃষ্টির ব্যাখ্যা, তড়িৎ আধানের নিত্যতা নীতি, আধানের কোয়ান্টায়ন, ভরহীন তড়িৎ আধান সম্ভব কি, এই ধরনের আলোচনাগুলো আমরা এই পার্ট 1-এর মধ্যে করব এবং এতে আরও আলোচনা করব যে আধানের বিভিন্ন ধর্ম সম্বন্ধে। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমেই দেখো, এখানে দেখানো হয়েছে খ্রিস্টপূর্ব 600 অব্দে গ্রিক দার্শনিক থেলস, ইনি হলেন গ্রিক দার্শনিক থেলস। ইনি খ্রিস্টপূর্ব 600 অব্দে, দেখতে পাচ্ছ, যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে উনি লক্ষ্য করেছিলেন যে বিশেষ এক প্রজাতির গাছের আঠা, অ্যাম্বারের এই যে ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক প্রজাতির গাছের আঠা। এই অ্যাম্বারের সঙ্গে যদি আমরা পশমকে ঘর্ষণ করি তাহলে দেখা যায় যে সেটি কি হচ্ছে কাগজের ছোট টুকরো বা ছোট হালকা অন্যান্য বস্তুকে আকর্ষণ করতে পারে। তাহলে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগেও এই ঘটনা থেলস লক্ষ্য করেছিলেন, কিন্তু দীর্ঘকাল থেলসের এই পর্যবেক্ষণ ব্যাখ্যাহীনভাবে থেকে যায়। তার উপর এটার উপর কোনো রিসার্চ হয়নি, পদার্থের এই ধর্মটা প্রায় অজানা অবস্থাতেই ব্যাখ্যাহীনভাবেই রয়ে যায়। তারপর অনেক পরে প্রায় 1600 খ্রিস্টাব্দে উইলিয়াম গিলবার্ট, তার মানে দেখো আগে যীশু খ্রিস্টের জন্ম যদি এই জায়গাটায় ধরি তাহলে তার 600 বছর পূর্বে বিসিতে, 600 বিসিতে, আর তার থেকে প্রায় 1600 বছর পরে, তাহলে এই বিরাট একটা গ্যাপ, 600 আর 1600, 2200 বছরের গ্যাপ। তারপরে উইলিয়াম গিলবার্ট আলোচনা করলেন কি না, শুধু অ্যাম্বার নয়, এবোনাইট, কাঁচ, রজন প্রভৃতি পদার্থকে পশম বা রেশম দিয়ে ঘষলে এরাও অ্যাম্বারের মতো আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। তার মানে এটা একটা বিশেষ ধর্ম, যে ধর্মের জন্য এরা ছোটো ছোটো কাগজের টুকরোকে আকর্ষণ করতে পারছে। যেমন এখানে দেখানো হয়েছে, দেখো একটা প্লাস্টিকের চিরুনি, এই প্লাস্টিকের চিরুনির সঙ্গে যদি আমরা পশমের কাপড়ের সঙ্গে ঘর্ষণ করি তাহলে দেখো কাগজের টুকরোগুলোকেও আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। আবার ঠিক একই রকমভাবে একটা কাঁচদণ্ড, এই কাঁচদণ্ডের সঙ্গে যদি আমরা রেশমের কাপড়ের সঙ্গে ঘর্ষণ করি তাহলেও কাঁচদণ্ডটা দেখব কাগজের টুকরোটাকে আকর্ষণ করার ধর্ম অর্জন করছে। বেলুনের সঙ্গে যদি আমরা পলিথিন পেপারের সঙ্গে ঘর্ষণ করি তাহলেও দেখব বেলুনটা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করার ধর্ম অর্জন করছে। তাহলে এই ধরনের যে একটা বিশেষ ধর্ম, দুটো পদার্থের মধ্যে ঘর্ষণ করলে তার মধ্যে একটা বিশেষ ধর্মের সৃষ্টি হচ্ছে, যে ধর্মের জন্য তারা ওই ছোটো ছোটো কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে পারছে। এটা 1600 খ্রিস্টাব্দে উইলিয়াম গিলবার্ট লক্ষ্য করেন। তাহলে এটাই আমরা বলছি, দেখো দুটি বস্তুকে একে অপরের সঙ্গে উপযুক্তভাবে ঘর্ষণ করলে বস্তু দুটির মধ্যে ওই তড়িৎ আধানের সঞ্চার হয়। এই যে ধর্মটা দেখতে পেলাম সেটা তড়িৎ আধান। ঘর্ষণের ফলে উদ্ভূত এই প্রকার তড়িৎকে স্থির তড়িৎ, ঘর্ষণজাত স্থির তড়িৎ বা ঘর্ষণজাত তড়িৎ বলি। এই তড়িৎ যেহেতু এক স্থানে থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না, তাই একে আমরা স্থির তড়িৎও বলে থাকি। তাহলে আমরা স্থির তড়িৎ পেয়ে গেলাম। তাহলে দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ করলে কি হচ্ছে, আমরা সেই ঘর্ষণজাত তড়িৎ পাচ্ছি, ঘর্ষণজাত তড়িৎ। এই তড়িৎ যেহেতু এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না, তাই একে আমরা বলি কি স্থির তড়িৎ। ঠিক আছে,
তার উৎপত্তিস্থলেই এটা স্থির থাকবে। কয়টা উদাহরণ দেখানো হয়েছে দেখো। যেমন আমরা কি হচ্ছে প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল, প্লাস্টিকের চিরুনির সঙ্গে শুকনো চুলের ঘর্ষণ করছি, তাহলে দেখো চিরুনিটি আহিত হয়ে পড়ে এবং চিরুনিটির কাছে ছোট ছোট কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে পারছে। দেখো এটা প্লাস্টিকের চিরুনি, এটাকে শুকনো চুলে, বিশেষ করে শীতকালে শুকনো চুলে যদি তুমি ঘর্ষণ করো তাহলে লক্ষ্য করবে যে কাগজের টুকরোগুলোকেও টেনে নিচ্ছে। তার মানে এই চিরুনির মধ্যে স্থির তড়িতের সঞ্চার হচ্ছে, যার ফলে ও কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করলো। একই রকমভাবে যদি একটা কাঁচদণ্ডকে আমরা সিল্ক দিয়ে ঘর্ষণ করি, তাহলে কাঁচদণ্ড ও সিল্ক এদের মধ্যে ঘর্ষণ করা হচ্ছে। এই যে কাঁচদণ্ড আর একটা সিল্ক, এদের মধ্যে যদি ঘর্ষণ করি তাহলে দেখো কাঁচদণ্ডের মধ্যে কিন্তু কাগজের টুকরোগুলো আটকে গেছে। তার মানে এখানে কাঁচদণ্ডের মধ্যে স্থির তড়িতের সৃষ্টি হচ্ছে। তাহলে যেখানেই সৃষ্টি হয়েছে সেখানেই কিন্তু তড়িৎটা রয়ে গেছে, অন্য জায়গায় চলাচল করতে সুযোগ পাচ্ছে না, তাই এটাকে আমরা স্থির তড়িৎ বলছি। আবার একই রকমভাবে আমরা করছি কি না, এবনাইট দণ্ডকে পশম দিয়ে ঘর্ষণ করছি। তাহলে এটা এবনাইট দণ্ড আর এটা পশম, তাহলে এদের মধ্যে ঘর্ষণ করলে দেখো এদের মধ্যেও স্থির তড়িতের সৃষ্টি হয়েছে। যেখানেই ঘর্ষণ করেছি সেই জায়গাতেই স্থির তড়িৎ রয়েছে, অন্য জায়গায় চলাচল করতে পারছে না। তাহলে এই কাঁচদণ্ড, এই এবনাইট দণ্ডের কাছে যদি আমরা কোনো কাগজের টুকরো নিয়ে আসি, তাহলে কাগজের টুকরোকে এবনাইট দণ্ড কীভাবে আকর্ষণ করে নেবে। এবারে দেখলাম যে এই যে তড়িৎ সৃষ্টি হয়েছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, পাবে যে এবনাইটকে যে পশম দিয়ে ঘর্ষণ করেছি, এবনাইটে এক ধরনের তড়িৎ আর পশমে এক ধরনের তড়িৎ সৃষ্টি হয়েছে। এই দুই ধরনের তড়িতের নাম বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন রেখেছেন। দুই ধরনের তড়িৎ হচ্ছে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ তড়িতাধান। তাহলে তড়িতাধান হচ্ছে দুই প্রকারের, পজিটিভ তড়িতাধান, নেগেটিভ তড়িতাধান। কিন্তু কেন এই পজিটিভ নেগেটিভ নামকরণ, এর পেছনে একটা বিশেষ যুক্তি আছে, সেটা এখানে দেখাচ্ছি। দেখো তড়িতাধান পজিটিভ নেগেটিভ সংখ্যার ন্যায় আচরণ করে। ধনাত্মক এবং ঋণাত্মক যে সংখ্যা আমরা ব্যবহার করি বীজগণিতে, সেই ধনাত্মক ঋণাত্মক সংখ্যার ন্যায় আচরণ করে বলেই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তড়িতাধানকে এই পজিটিভ আর নেগেটিভ নামকরণ করেছেন। একটু ব্যাখ্যা করা যাক। দেখো লক্ষ্য করে, কোনো একটা বস্তুর মধ্যে মনে করো +5 কুলম আধান আছে। তাহলে একটা বস্তুর আধান হচ্ছে +5 কুলম, ঠিক আছে, +5 কুলম। একে আমি আরও -2 কুলম আধান দিলাম, তাহলে ওই বস্তুটির মোট আধান কত হবে? মোট আধান হবে +5 - 2 কুলম, দ্যাট ইজ +3 কুলম। দেখো লক্ষ্য করে, +5 এর সঙ্গে এই -2 কুলম অ্যাকচুয়ালি যোগ করেছি, যেহেতু মাইনাস রয়েছে তাই বিয়োগ হয়ে গিয়ে +3 কুলম হয়ে গেছে। অর্থাৎ যেমন আমরা যোগ বিয়োগ করি, +5 এর সঙ্গে ওই -2 যোগ করলাম, তাহলে +3। তার মানে জাস্ট ধনাত্মক সংখ্যার মতো আচরণ, ধনাত্মক ঋণাত্মক সংখ্যা যেমন আচরণ করে তেমনই হয়েছে। আবার মনে করো কোনো বস্তুর আধান -10 কুলম, -10 কুলম, একে আরও -5 কুলম আধান দেওয়া হয়েছে। তাহলে তার ছিল -10, দেওয়া হয়েছে -5, তাহলে মোট আধান হয়ে গেল -10 - 5, দ্যাট ইজ -15 কুলম। তাহলে সেই একই রকম -10 কুলম ছিল, তাতে আরও দিলাম -5 কুলম, তাহলে হয়ে গেল -15 কুলম। ঠিক দেখো, ঋণাত্মক সংখ্যার যেমন যোগ করি তেমন হয়ে গেছে। তাহলে তড়িতাধানটা ধনাত্মক ঋণাত্মক সংখ্যার ন্যায় আচরণ করে, সেই জন্য বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এটাকে পজিটিভ এবং নেগেটিভ তড়িতাধান নামকরণ করেছে। ক্লিয়ার? এবারে আমরা তড়িতাধানের সংজ্ঞা শিখব। তড়িতাধান দেখো, যে ভৌত ধর্মের দরুন কোনো বস্তুতে তড়িৎ চুম্বক ক্ষেত্রে রাখলে বস্তুটি একটি বল অনুভব করে। এই তড়িৎ চুম্বক ক্ষেত্র মানে একই সঙ্গে তড়িৎ ক্ষেত্রও থাকবে, তড়িৎ ক্ষেত্র এবং সঙ্গে সঙ্গে তার চুম্বক ক্ষেত্র থাকবে। এই দুটো ক্ষেত্র একসঙ্গে যদি উপস্থিত থাকে তাকে আমরা বলি তড়িৎ চুম্বক ক্ষেত্র। বিশেষ করে তড়িৎ চুম্বকের তরঙ্গ হয়, সেক্ষেত্রে কী হয়, তড়িৎ ক্ষেত্র যদি y অক্ষ বরাবর থাকে, চুম্বক ক্ষেত্র থাকবে তাহলে z অক্ষ বরাবর। এদিকে চুম্বক ক্ষেত্র, এদিকে তড়িৎ ক্ষেত্র, তারা পরস্পরের সঙ্গে সমকোণে থাকে এবং তার সঙ্গে সমকোণে তরঙ্গটা অগ্রসর হয়। তাহলে এই ধরনের হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বা আমরা এখানে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র একসঙ্গে যদি রাখি তাকেই আমরা তড়িৎ চুম্বক ক্ষেত্র বলি। তার মধ্যে যদি রাখা হয় তাহলে বস্তুটা যদি বল অনুভব করে তাহলে আমরা বলবো সেটা তড়িদাহিত বস্তু, এবং সেই বস্তু সেই ধর্মটাকে আমরা বলবো ওই তড়িতাধান, যে ধর্মের জন্য এই তড়িৎ চুম্বক ক্ষেত্রে রাখলে সেটা বল অনুভব করছে।
ঠিক আছে। এই তড়িৎ হচ্ছে এর মান আছে, কোনো অভিমুখ নেই, তো এটা স্কেলার রাশি এবং এর মাত্রা আমরা জানি কিউ সমান হচ্ছে আই ইন্টু টি। আই হচ্ছে প্রবাহ মাত্রা, টি হচ্ছে সময়, তাহলে মাত্রাটা হচ্ছে আই আর টি এর মাত্রা সময়ের মাত্রা ক্যাপিটাল টি, তাহলে আই টি হচ্ছে মাত্রা। সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম, আর এসআইতে আধানের একক হচ্ছে কুলম। কুলম যেহেতু বিজ্ঞানীর নাম, তাই সিম্বলের ক্ষেত্রে ক্যাপিটাল সি লিখতে হবে, অর্থাৎ 5 কুলম যদি লিখি কোনো একটা বস্তুর আধান প্লাস 5 কুলম হলে ক্যাপিটাল সি, স্মল সি লেখা যাবে না যেহেতু বিজ্ঞানীর নাম। এবারে দেখো, আমরা জানি যে দুটো বস্তু যদি আহিত করি তাহলে যে পজিটিভ আর নেগেটিভ দুই ধরনের তড়িৎ পেয়েছি। এবার দেখা যাচ্ছে যে আমরা সিল্ক দিয়ে যদি কাঁচদণ্ডকে ঘষি, তাহলে কাঁচদণ্ডকে যদি আমরা সিল্ক দিয়ে ঘষি তাহলে কাঁচে পজিটিভ, এই দেখো কাঁচে পজিটিভ আধান হয়েছে, কাঁচে পজিটিভ। আর ফার্নাইল দিয়ে যদি এবোনাইটকে ঘর্ষণ করি, এবোনাইট দণ্ডে নেগেটিভ হয়েছে, তাহলে নেগেটিভ, এই দেখো নেগেটিভ। তাহলে এদিকটা পজিটিভ, কাঁচদণ্ড পজিটিভ আর এবোনাইট দণ্ড নেগেটিভ। তারা দেখো পরস্পরকে আকর্ষণ করছে, দেখছো, তারা পরস্পরকে আকর্ষণ করছে, অর্থাৎ আমরা বলতে পারি বিপরীত তড়িতাধানগ্রস্ত বস্তু পরস্পরকে আকর্ষণ করে। আবার ঠিক একই রকমভাবে দেখো এবোনাইট দণ্ড, এপাশেও এবোনাইট দণ্ড, দুটোকেই নেগেটিভ চার্জ দেওয়া হয়েছে, তাহলে নেগেটিভ আর নেগেটিভ তারা পরস্পরকে দেখো বিকর্ষণ করছে, তাহলে সমজাতীয় তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করছে। ঠিক একই রকম এটা কাঁচদণ্ডকে পজিটিভ আধান দেওয়া হয়েছে, এটাও কাঁচদণ্ডকে পজিটিভ আধান দেওয়া হয়েছে, তাহলে তারাও দেখো পরস্পরকে বিকর্ষণ করছে। তাহলে সমজাতীয় তড়িতাধান হলেই দেখো বিকর্ষণ, আর বিপরীত জাতীয় তড়িতাধান হলেই তারা পরস্পরকে আকর্ষণ করছে। এটা একটা আধানের বিশেষ ধর্ম পেয়ে যাচ্ছে, এই যে সমজাতীয় তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিষম বা বিপরীত জাতীয় তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করে, এটা তড়িতাধানের একটা বিশেষ ধর্ম। এবারে আমরা চলে আসছি স্থির তড়িৎ শ্রেণী। দুটি বস্তুকে পরস্পরের সঙ্গে ঘর্ষণ করলে কোনটিতে কী জাতীয় আধান সৃষ্টি হবে তা যে পরীক্ষালব্ধ তালিকা থেকে জানা যায় তাকে স্থির তড়িৎ শ্রেণী বলে। তাহলে এই যে পরীক্ষালব্ধ তালিকাটা, এই তালিকাতে দেখো রয়েছে পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ, এবোনাইট, গালা, অ্যাম্বার, রজন, স্যালুলয়েড। এদেরকে দেখো ক্রমিক সংখ্যা দিয়ে পরপর করে লেখা আছে 1 থেকে 12 পর্যন্ত। এবার নিয়ম হচ্ছে যে কোনো দুটি বস্তুকে পরস্পর ঘর্ষণ করলে ক্রমিক সংখ্যা অনুযায়ী প্রথমটিতে ধনাত্মক আধান এবং দ্বিতীয়টিতে ঋণাত্মক আধান হবে। তাহলে ক্রমিক সংখ্যা অনুযায়ী যে প্রথমে পড়বে তাতে পজিটিভ। মনে করো আমি পশমের সঙ্গে কাঁচকে ঘর্ষণ করব, তাহলে পশম হচ্ছে 1 নম্বরে, কাঁচ হচ্ছে 2 নম্বরে, তাহলে পশমে পজিটিভ হবে আর কাঁচে নেগেটিভ হবে, ঠিক আছে। আবার একই রকমভাবে যদি আমি কাঁচের সঙ্গে রেশম ঘর্ষণ করি, তাহলে কাঁচের সঙ্গে রেশম, তাহলে কাঁচ হচ্ছে দেখো 2 নম্বরে আর রেশম হয়েছে 4 নম্বরে। তাহলে ক্রমিক সংখ্যা অনুযায়ী কাঁচ আগে আছে, তাহলে কাঁচে হবে পজিটিভ আর রেশমে হবে নেগেটিভ, ঠিক আছে। আবার রেশম দিয়ে যদি আমি এবোনাইটকে ঘর্ষণ করি, তাহলে রেশমের সঙ্গে এবোনাইট হলে দেখো রেশম হচ্ছে 4 নম্বরে আর এবোনাইট হচ্ছে 8 নম্বরে, তাহলে রেশমে পজিটিভ হবে আর এবোনাইটে নেগেটিভ হবে। এরকমভাবে যে কোনো দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ করলে আমরা কোনটাতে পজিটিভ হবে কোনটাতে নেগেটিভ হবে এই স্থির তড়িৎ শ্রেণী থেকে জানতে পেরে যাচ্ছি। এটাই হচ্ছে এই স্থির তড়িৎ শ্রেণীর উপযোগিতা। এবার দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করছি, বিকর্ষণী তড়িৎগ্রস্ততা নিশ্চিততর প্রমাণ। অর্থাৎ দুটো বস্তুর মধ্যে বিকর্ষণ হলে আমি নিশ্চিত হয়ে যাব যে দুটোই আধানগ্রস্ত বস্তু, কিন্তু আকর্ষণ হলে আমরা সেটা বলতে পারবো না। মনে করো দুটো বস্তু রয়েছে এ এবং বি, এদের মধ্যে তীব্র আকর্ষণ বল হচ্ছে। তীব্র করার অর্থ এই কারণে যেদের মধ্যে মহাকর্ষ বল হলেও আকর্ষণ করবে, সেটা খুব ক্ষীণ আকর্ষণ বল, কিন্তু তড়িৎ বলটা তার তুলনায় অনেক গুণ বেশি, যার জন্য আমি তীব্র কথাটা ব্যবহার করেছি। তীব্র আকর্ষণ হচ্ছে, তার মানে বুঝতে হবে দেখো এর দুটো কেস হতে পারে। একটা কেস হচ্ছে যে কোনো একটি বস্তু তড়িদাহিত, যদি যে কোনো একটা তড়িদাহিত বস্তু হয় তাহলে সে অন্য বস্তুটাকে আকর্ষণ করে নেবে, ঠিক আছে। আবার দুটোই যদি বিপরীত আধান থাকে, মনে করে এটাতে পজিটিভ আধান রয়েছে এটাতে নেগেটিভ আধান রয়েছে, তাহলেও কিন্তু আকর্ষণ ঘটবে। আবার হতে পারে কি এ বস্তুতে পজিটিভ আধান আছে বি বস্তুতে কোনো আধান নেই, তাহলেও আকর্ষণ হবে। আবার এটাও হতে পারে এ বস্তুতে কোনো আধান নেই বি বস্তুতে পজিটিভ আধান রয়েছে, আবার এ বস্তুতে নেগেটিভ আধান রয়েছে বি বস্তুতে আধান নেই, এ বস্তুতে কোনো আধান নেই বি বস্তুতে নেগেটিভ আধান রয়েছে, তাহলে এতগুলো কম্বিনেশন হতে পারে। অর্থাৎ দুটো বস্তুর মধ্যে যদি তীব্র আকর্ষণ হয় তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না যে দুটো বস্তুই তড়িদাহিত,
ঠিক আছে। এবারে আমরা তাহলে যদি দেখি যে দুটোর মধ্যে বিকর্ষণ ঘটছে, দুটো বস্তুর মধ্যে যদি বিকর্ষণ ঘটে তাহলে কিন্তু আমি নিশ্চিতভাবে বলে দেবো যে দুটোই বস্তুই সমজাতীয় তড়িতাধানে আহিত। তার মানে এতেই যদি পজিটিভ আধান থাকে এই বস্তুতে, তাহলে বি বস্তুতেও পজিটিভ আধান থাকবে, তবে তাদের মধ্যে বিকর্ষণ হবে। অথবা এ বস্তুতে যদি নেগেটিভ চার্জ থাকে, বি বস্তুতেও তাহলে যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে তাদের মধ্যে তীব্র বিকর্ষণ হবে। অর্থাৎ দুটো বস্তুর মধ্যে যদি তীব্র বিকর্ষণ হয় তাহলে আমি নিশ্চিত যে দুটো বস্তুই তড়িতাহিত। এই জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে বিকর্ষণই দৃঢ়স্থতা নিশ্চিততর প্রমাণ, এটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, আমরা নেক্সটে যাচ্ছি। এবারে দেখো তড়িতের ইলেকট্রনীয় মতবাদ। আমরা এখানে আলোচনা করব যে কোনো পরমাণু কী করে পসম হয়। ঠিক আছে, একটা পরমাণু কখন পসম হয়। আমরা জানি পরমাণু নিউক্লিয়াসে কি থাকে, ধনাত্মক আধানগ্রস্ত প্রোটন থাকে। প্রোটন হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত পজিটিভ চার্জ, আর নিউট্রন যে নিউক্লিয়াসে থাকে তারা হচ্ছে পসম, অর্থাৎ তাদের কোনো আধান থাকে না। আর বাইরের কক্ষে যে ইলেকট্রন ঘুরে বেড়ায়, ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো আধান দেখতে গেলে নিউক্লিয়াসে রয়েছে প্রোটন আর বাইরে রয়েছে ইলেকট্রন। এবার আমরা জানি স্বাভাবিক অবস্থায় ওই পরমাণুর অভ্যন্তরিক কেন্দ্রককে বেষ্টন করে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রন কণা আবর্তন করছে, আর কেন্দ্রকের মধ্যে ধনাত্মক আধানগ্রস্ত প্রোটন কণা আর নিস্তড়িত কণা নিউট্রন থাকে। এবার যেহেতু স্বাভাবিক অবস্থায় নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন তার বহিঃকক্ষে আবর্তন করে। তার মানে মোট প্রোটনের যে ধনাত্মক আধান আর মোট ঋণাত্মকের আধানের সমান হয়, তার জন্য পরমাণুর মোট আধান শূন্য। দেখো ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান, তাই পরমাণুর মোট আধান শূন্য। তার মানে আমি বলতে পারি পরমাণুতে যতটা মোট পজিটিভ আধান থাকবে, পজিটিভ চার্জ যদি 30 মাইক্রোকুলম থাকে, নেগেটিভও চার্জ থাকবে 30 মাইক্রোকুলম, তাহলে নেট করলে 0, টোটাল চার্জ হয়ে যাবে 0। তাহলে পরমাণু স্বাভাবিক অবস্থায় পসম হয়। এটা দেখো পরমাণুর একটা অ্যানিমেশন দেখানো হচ্ছে। এখানে নিউক্লিয়াস দেখানো হয়েছে। দেখো নিউক্লিয়াসে এই যে সবুজ রঙে রয়েছে এগুলো হচ্ছে প্রোটন, আর এই যে অরেঞ্জ কালার রয়েছে এগুলো হচ্ছে নিউট্রন দেখানো হচ্ছে, আর এই হলুদ রঙের যে ঘুরছে এগুলো হচ্ছে ইলেকট্রন দেখানো হচ্ছে। তাহলে নিউক্লিয়াসটা খুব ক্ষুদ্র অংশে সীমাবদ্ধ এবং তার বাইরের দিকে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। নিউক্লিয়াসে ধনাত্মক আধান থাকে আর বাইরে ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ। নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধান আর বাইরের ইলেকট্রন আধান ঋণাত্মক আধানটা সমান হলেই সেটা পসম হবে, এবং স্বাভাবিক ক্ষেত্রে তাই হয়। তাহলে এই যে ইলেকট্রনগুলো ঘুরছে বাইরের কক্ষের ইলেকট্রনকে কোনো কারণে যদি আমি বের করে নিই, অর্থাৎ তাহলে ইলেকট্রন ঘাটতি হয়ে যাবে, বা বাইরের কক্ষে কোনো কারণে ইলেকট্রন দিয়ে দিই অতিরিক্ত, তাহলে কী হবে, অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে। সেটাই এবারে আলোচনা করব। এবারে দেখো এটা স্বাভাবিক অবস্থায় দেখিয়েছে যে নাম্বার অফ প্রোটনস আর নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়াল, তাহলে নেট চার্জ হয়ে গেল 0, অর্থাৎ এটা স্বাভাবিক অবস্থায় পরমাণু পসম, যতগুলো ইলেকট্রনস রয়েছে ততগুলোই প্রোটনস রয়েছে। এইবারে দেখো লক্ষ্য করে কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন নির্গত হলে সেটি ধনাত্মক আধানে আহিত হয়। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস এখানে কম হয়ে গেছে নাম্বার অফ প্রোটনের থেকে। প্রোটনের সংখ্যা যেমন ছিল তেমন আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে দেখো 2, 4, 5, 6টা ছিল, একটা ইলেকট্রন কী হচ্ছে, নির্গত করে দিচ্ছে, তার বাইরে চলে গেছে। তাহলে ইলেকট্রনের সংখ্যা কমে গেছে। তাহলে এখানে কী হচ্ছে, পজিটিভ চার্জের পরিমাণটা যেমন ছিল তেমন আছে, নেগেটিভ চার্জটা কমে গেছে, যার ফলে এটা পজিটিভ চার্জ পেয়ে গেছে। অর্থাৎ ইলেকট্রন যদি কোনো পরমাণু থেকে বেরিয়ে যায়, ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে, তখন সে পজিটিভ চার্জ পাবে। তার মানে দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ করলে যে বস্তু ইলেকট্রন ত্যাগ করবে তাতে পজিটিভ চার্জ হবে, ক্লিয়ার? আবার ওই ইলেকট্রনটা যে বস্তু গ্রহণ করবে, তাহলে দেখো যে বস্তুটা দেখো কোনো পরমাণুতে এক বা একাধিক অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করলে সেটি ঋণাত্মক আধানে আহিত হবে। তার মানে নাম্বার অফ ইলেকট্রনসটা বড় হয়ে যাবে নাম্বার অফ প্রোটনস থেকে, তাহলে নাম্বার অফ ইলেকট্রনস গ্রেটার দেন নাম্বার অফ প্রোটনস, তখন নেট চার্জ হয়ে যাচ্ছে নেগেটিভ। তার মানে সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে কী হচ্ছে, ইলেকট্রন একটা গ্রহণ করে নিয়েছে, তাহলে এই অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করার জন্য প্রোটন সংখ্যার থেকে ইলেকট্রনের সংখ্যা কিছুটা বেশি হয়ে গেছে, তার মানে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি হয়ে গেছে, তাই এটা নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে। তাহলে
কোনো বস্তু তড়িতাহিত হবে কি হবে না সেটা নির্ভর করছে তার ইলেকট্রন বিনিময়ের ওপর, ঠিক আছে। তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করে সে হয়ে যাবে নেগেটিভ চার্জ, আর ইলেকট্রন যদি বর্জন করে সে হয়ে যাবে পজিটিভ চার্জ। এবং আরও একটু খেয়াল করবে, যখন ইলেকট্রন গ্রহণ বর্জন হয় তাহলে লক্ষ্য করে দেখো, আমি যদি এটাই লক্ষ্য করি তাহলে দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ করছি, এ একটা বস্তু আর বি আর একটা বস্তু, এদের মধ্যে ঘর্ষণ করলাম, ঠিক আছে, এ আর বি বস্তুর মধ্যে ঘর্ষণ করলাম। তাহলে মনে করো এদের মধ্যে এ কিছুটা ইলেকট্রন ত্যাগ করেছে, এতে মনে করো দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে এর দুটো ইলেকট্রনের ঘাটতি হবে, এর দুটো ইলেকট্রনের ঘাটতি হওয়ার জন্য এই দুটো পজিটিভ পাবে আর এর দুটো নেগেটিভ চার্জ পাবে, তাই তো। তার মানে দেখো যতগুলো ইলেকট্রন বি বস্তু ত্যাগ করলো ততগুলো ইলেকট্রন এ বস্তু গ্রহণ করলো, তাহলে বি বস্তুর যতটা পরিমাণ ধনাত্মক আধান সৃষ্টি হবে, অতিরিক্ত ধনাত্মক আধান, সেটা বি বস্তুতে ততটাই পরিমাণই ঋণাত্মক আধান সৃষ্টি হবে। অর্থাৎ ঘর্ষণের ফলে কী হচ্ছে, সমপরিমাণ বিপরীত আধানের সৃষ্টি হয়। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যে যখন আমি দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ করব, এ বস্তুতে যতটা ঋণাত্মক আধান সৃষ্টি হবে বি বস্তুতে ততটা পরিমাণই ধনাত্মক আধান সৃষ্টি হবে। আর বিপরীত জাতীয় হচ্ছে সমপরিমাণ হবে কিন্তু বিপরীত জাতীয় আধান সৃষ্টি হবে, তাহলে ঘর্ষণের ক্ষেত্রে। এবারে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, দেখো এখানে ছবিতে দেখানো হচ্ছে, এই যে দেখো ইরেজার, এই ইরেজারের সঙ্গে শুকনো চুলের ঘর্ষণ করানো হবে। তাহলে ইরেজারটাকে শুকনো চুলের সঙ্গে ঘর্ষণ করা হচ্ছে, এই ঘর্ষণ করার পর এবারে দেখো কাগজের টুকরোর কাছে নিয়ে যাওয়া হলো, দেখো কাগজের টুকরোগুলো আকর্ষিত হয়ে গেছে, তার মানে এক্ষেত্রে স্থির তড়িতের সৃষ্টি হলো। আবার একই রকমভাবে ইরেজারটাকে যদি পলিথিন শিটের সঙ্গে, পলিথিন পেপারের সঙ্গে যদি আমরা ঘর্ষণ করি, তাহলে ইরেজারটাকে পলিথিন পেপারের সঙ্গে ঘর্ষণ করা হলো, এরপর কাগজের টুকরোর কাছে নিয়ে গেলাম, দেখো কাগজের টুকরোগুলো আকর্ষিত হয়ে গেল, তার মানে এক্ষেত্রেও স্থির তড়িতের সৃষ্টি হয়েছে। আবার ইরেজারটাকে উলের কাপড়ের সঙ্গে ঘর্ষণ করা হচ্ছে, উলের কাপড়ের সঙ্গে ঘর্ষণ করলে দেখো এবারে আমি এটাকে কাগজের টুকরোর কাছে নিয়ে গেলাম, তাহলে দেখো কাগজের টুকরোকে আকর্ষণ করে যাচ্ছে। তাহলে তিনটে ক্ষেত্রেই আমরা দেখলাম এদের মধ্যে স্থির তড়িতের সঞ্চার হয়েছে। ঠিক এবারে দেখো লক্ষ্য করে আমি কী করব না, স্টিলের একটা চামচকে আমি সেই আগের মতো ঘর্ষণ করব। দেখো লক্ষ্য করে আমি ভিডিওটা দেখাচ্ছি, দেখো স্টিল উল, এটা স্টিল স্পুন, স্টিলের চামচ, আর এটা হচ্ছে কাগজ। তাহলে স্টিলের চামচের সঙ্গে কাগজের ঘর্ষণ করলাম, এবার দেখো কাগজের টুকরোর কাছে নিয়ে এলাম, দেখো আকর্ষণ করেনি, তার মানে এক্ষেত্রে স্থির তড়িতের সঞ্চার হয়নি। আবার একই রকমভাবে স্টিলের চামচকে পলিথিন পেপারের সঙ্গে ঘর্ষণ করব, দেখো ঘর্ষণ করলাম, ঘর্ষণ করে কাগজের টুকরোর কাছে নিয়ে গেলাম, দেখো ক্ষেত্রে কাগজের টুকরো আকর্ষণ করেনি। আবার একই রকম স্টিলের চামচকে যদি আমরা উলের চাদরের সঙ্গে ঘর্ষণ করি, দেখো উলের চাদরের সঙ্গে ঘর্ষণ করছি, এরপর আমরা কাগজের টুকরোর কাছে স্টিলের চামচটাকে নিয়ে গেলাম, দেখলাম দেখো আকর্ষণ করেনি, তার মানে এক্ষেত্রে স্থির তড়িতের সঞ্চার হলো না। তাহলে কথাটা হচ্ছে কেন হলো না, তাই তো। লক্ষ্য করে দেখো এটা স্টিলের চামচ আর এটা হচ্ছে পেপার, তাহলে এদের মধ্যে ঘর্ষণ করলে তাহলে এদের মধ্যে স্থির তড়িতের সঞ্চার হওয়া উচিত, অবশ্যই হয়েছিল। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখো এটা স্টিল মানে পরিবাহী, তাহলে এইখানে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম, তাহলে এই হাত দিয়ে ধরে রাখার জন্য যে তড়িৎটা সৃষ্টি হয়েছে সেটা মাটিতে চলে যাচ্ছে। এখানে কি হচ্ছে, পরিবহন একটা হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে, যার ফলে এই স্থির তড়িৎ এখানে আর কোনো আধান থাকছে না, যার জন্য আর কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে পারছে না, ঠিক আছে। তাহলে এটা যদি অন্তরক পদার্থ দিয়ে ধরে রাখো তাহলে দেখবে কী হচ্ছে, আধানটা যে সৃষ্টি হবে সেটা কি হচ্ছে ওর মধ্যে ছড়িয়ে পড়বে, ফলে সামান্য হলেও আকর্ষণ করবে। তাহলে অন্তরক দিয়ে ধরতে হবে, তাহলে সেক্ষেত্রে সামান্য হলে আকর্ষণ করবে। যেহেতু স্টিলের চামচটা পরিবাহী তাই একে অন্তরক পদার্থ দিয়ে ধরতে হবে, তারপর ঘর্ষণ করলে এটা স্থির তড়িতের সঞ্চার হবে। এবারে দেখো আমরা একটা গুরুত্বপূর্ণ অংশে এসে যাচ্ছি, কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট আধান সর্বদা ধ্রুবক থাকে। এখানে লক্ষ্য করে দেখো, আমরা যদি এখানে লক্ষ্য করি এটা এ বস্তু আর এটা বি বস্তু, ওই বি বস্তুটা হচ্ছে আধানগ্রস্ত, যত ঋণাত্মক আধান আছে দেখো বি বস্তুতে নেগেটিভ চার্জ রয়েছে 1 2 3 4,
তাহলে 4টে নেগেটিভ চার্জ রয়েছে। সেটা দেখো এ আর বি বস্তু, এখানে বি বস্তু আর এ বস্তু স্পর্শ করিয়ে দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে বি বস্তুর আধানটা দেখো কিছুটা আধান এর মধ্যে চলে এসছে এই যেখানে, আর এর মধ্যেও কিছুটা আধান আছে। তাহলে আগে দেখো, তাহলে মোট আধানের পরিমাণটা দেখো, এ আর বি বস্তুর মোট আধান আগে দেখো এ আর বি বস্তুর মোট আধানের সঙ্গে সমান হচ্ছে। তাহলে আইসোলেটেড সিস্টেমের মোট তড়িৎ আধান সর্বদা ধ্রুবক থাকে। আমরা যখন দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ করি, ঘর্ষণের ক্ষেত্রেও কী হবে, একটা বস্তু যতটা পরিমাণ ধনাত্মক আধান পায়, ধরো এ বস্তু যতটা ধনাত্মক আধান পাবে, বি বস্তুটাও ততটাই পরিমাণ ঋণাত্মক আধান পাবে। অর্থাৎ আমরা এখানে কী হচ্ছে, আধান সৃষ্টি করতে পারছি না, কেবল সেপারেট করতে পারছি। তাহলে টোটাল আধান দেখো নেগেটিভ আর পজিটিভ, এটা যদি আমরা একটা মান ধরে নিই 5 মাইক্রোকুলম, এটা তাহলে -5 মাইক্রোকুলম, তাহলে নেট চার্জ কত হচ্ছে, নেট চার্জ 0। তাহলে নতুন করে চার্জ সৃষ্টি করতে পারছি না, কেবল সেপারেট করতে পারি। ঠিক আছে, তাহলে বিশ্বের মোট আধান কিন্তু সংরক্ষিত থাকে। এটা হচ্ছে কোনো বিচ্ছিন্ন সংস্থা। বিচ্ছিন্ন সংস্থা মানেটা আর কি, নেক্সট স্লাইডে আমি দেখাচ্ছি। দেখো বিচ্ছিন্ন সংস্থা মানে এই যেমন দেখানো হয়েছে, দেখো কাঁচদণ্ড, এটা একটা কাঁচদণ্ড, এই যে গ্লাস রড, আর এটা সিল্ক, গ্লাস রডকে সিল্ক দিয়ে ঘষা হচ্ছে। তাহলে গ্লাস রডে কী হচ্ছে, সিল্কের সঙ্গে কাঁচে পজিটিভ হবে আর সিল্কে নেগেটিভ চার্জ হবে। তাহলে এই সংস্থাটার মোট আধান দেখো সংরক্ষিত থাকবে তখনই যখন বাইরে থেকে কোনো মাস এনার্জি ট্রান্সফার হবে না। অর্থাৎ এইটা সিস্টেম যদি আমি চিন্তা করি, সিস্টেমের বাইরে যারা আছে তারা হচ্ছে সারাউন্ডিংস, যাদের মধ্যে আমি ঘর্ষণ করছি তাদেরকে বলছি সিস্টেম, আর সিস্টেমের বাইরে যারা আছে তারা হচ্ছে সারাউন্ডিংসের সঙ্গে এদের কোনো এফেক্ট হবে না। ওই নো ট্রান্সফার অফ মাস অ্যান্ড এনার্জি, মাস এবং এনার্জি ট্রান্সফার যদি না হয় তাহলে চার্জেরও ট্রান্সফার হবে না, কারণ চার্জ ট্রান্সফার হতে গেলে অবশ্যই সেখানে মাস ট্রান্সফার হবে, আমরা জানি, কারণ মাস ছাড়া চার্জ থাকে না। তাহলে মাসের যেহেতু ট্রান্সফার নেই, তাহলে এটা আইসোলেটেড সিস্টেম হয়ে যাচ্ছে। এই আইসোলেটেড সিস্টেমের মোট চার্জটা কিন্তু সংরক্ষিত থাকবে, অর্থাৎ তুমি চার্জটাকে নতুন করে সৃষ্টি করতে পারবে না। কন্ডিশনটা কি, আইসোলেটেড সিস্টেম হতে হবে। হোয়াট ইজ আইসোলেটেড সিস্টেম, যেখানে নো ট্রান্সফার অফ মাস অ্যান্ড এনার্জি। তাহলে নো ট্রান্সফার অফ এনার্জি এবং মাস হলেই সেটা হয়ে যাবে আইসোলেটেড সিস্টেম। তার মধ্যে টোটাল চার্জটা, মোট আধান, তড়িৎ আধান সংরক্ষিত থাকে। এবারে দেখো আধানের কিছু ধর্ম রয়েছে। প্রথম ধর্ম হচ্ছে এই যে ভর ছাড়া তড়িৎ আধান থাকা সম্ভব নয়। আমরা দেখেছি যে ন্যূনতম যে ভরটা সেটা হচ্ছে ইলেকট্রনের আধান। তার ইলেকট্রনের আধান মানে ইলেকট্রনের একটা ভর থাকে, আমরা জানি 9.1 × 10⁻31 কেজি। তাহলে কোনো বস্তুর মধ্যে এই ইলেকট্রন এসে যাওয়া মানে এতটা ভর তার চেঞ্জ হয়ে যাওয়া, তাই তো? তাহলে ভরবিহীন এখনও আধানের সন্ধান পাওয়া যায়নি। যেখানেই আধান যাচ্ছে সেটাই ভরের ট্রান্সফার হবে। আর দ্বিতীয় হচ্ছে আধানের কোয়ান্টায়ন। যখন একটা বস্তুর মধ্যে তুমি আধান দেবে, আধানটা কিন্তু একটা মূল আধান হচ্ছে ইলেকট্রনের আধানের অখণ্ড গুণিতক। তাহলে কোনো একটা বস্তুর মধ্যে ধর একটা ইলেকট্রন দিতে পারবে, নতুবা দুটো ইলেকট্রন দিতে পারবে, নতুবা তিনটে ইলেকট্রন দিতে পারবে। 1.5 বা 1.6 বা 2.6, 2.5 বা 2.6 এই ধরনের সংখ্যক ইলেকট্রন দেওয়া সম্ভব নয়। তার মানে n হবে, দেখো n হবে অখণ্ড সংখ্যা। এটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন মানে কি, নির্দিষ্ট স্তরে স্তরে যাবে। তুমি হয় ইলেকট্রনের একদম ন্যূনতম যে আধানটা দিতে পারবে, ন্যূনতম যে আধানটা দেওয়া সম্ভব সেটা হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। এর থেকে কম আধান দেওয়া সম্ভব নয়। এর মধ্যে এটা হয় পজিটিভ দেবো না নেগেটিভ দেবো, কিন্তু মিনিমাম হবে এইটা। এর ঠিক পরের যদি করি তাহলে দুটো ইলেকট্রন আসবে। দুটো ইলেকট্রন মানে কত হবে, 3.2 × 10⁻19 কুলম। তাহলে এদের মধ্যে দেখো এই যে কোয়ান্টাইজড হয়ে রয়েছে, হয় এই ভ্যালুটা পাবে আর তারপরে ভ্যালুটা এইটা। এদের মাঝে যে সংখ্যা আছে 1.6 থেকে 3.2 পর্যন্ত, ধরো 1.8 × 10⁻19 এই ধরনের আধান দেওয়া যাবে না। ঠিক আছে, তারপরেরটা যেটা আধান দেবো তাহলে 3 × E, 3 মানে 4.8 × 10⁻19 কুলম। দেখো তারপরের স্টেপে এই আধানটা দেওয়া সম্ভব হবে। এদের মাঝে কোনো আধান দেওয়া সম্ভব হবে না। 3.4 যদি বলা হয়, 3.4 × 10⁻19 কুলম, এই আধান দেওয়া সম্ভব হবে না। তাহলে এই যে একটা নির্দিষ্ট মানের একটা নির্দিষ্ট একটা ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটির একটা গুণিতক, অখণ্ড গুণিতক আকারে আধানটাকে দেওয়া সম্ভব হচ্ছে। এটাকে বলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। এবারে আমরা দেখছি, দেখো আধানের অপরিবর্তনীয়তা, ইনভ্যারিয়েন্স অফ চার্জ। ইনভ্যারিয়েন্স বলতে যেটা আমরা জানি
কোনো একটা বস্তু স্থির ভর আর মুভিং অবস্থায় গতিশীল অবস্থায় ভর দুটো কিন্তু সমান না, এটা গতিশীল অবস্থায় ভর, তাহলে গতিশীল অবস্থায় ভর সমান হয় না। আবার স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর আপেক্ষিক বেগ আর গতিশীল বস্তুর সাপেক্ষে বেগ, তাহলে সেটাও সমান হবে না, তাই তো। তাহলে এক্ষেত্রে দেখো আধানের কিন্তু তা নয়, আধানের স্থির আধানের মান যা হবে গতিশীল অবস্থাতেও আধানের মানটা একই থাকবে, এটাকে বলা হচ্ছে আধানের ইনভেরিয়েন্স। তারপরে দেখো রয়েছে তড়িৎ আধান নিত্যতা সূত্র মেনে চলে, যেটা আমরা কনজারভেশন অফ চার্জ বলি, অর্থাৎ বিশ্বের মোট আধান সংরক্ষিত থাকে, যেটা একটু করে এসেছি আধানের নিত্যতা নীতি। কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট আধান ধ্রুবক থাকবে, যেটা একটু আগেই আলোচনা করেছি পূর্বের স্লাইডে। আর এটা তো আমি দেখিয়ে দিয়েছি আগের স্লাইডেই, সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করে, এটাও আধানের ধর্ম। এবং সবশেষ যেটা রয়েছে আধানের অ্যাডিটিভ প্রপার্টি, যেটা ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার ন্যায় আচরণ করে, এটাও আমরা ব্যাখ্যা করে দিয়েছি। এই তিনটে ব্যাখ্যা হয়ে গেছে আর এই তিনটে বলে দিলাম। তাহলে মোট আধানের যে ধর্মগুলো আমরা পেয়ে গেলাম। আধান ভর ছাড়া থাকতে পারে না, আধানের কোয়ান্টায়ন, একটা মূল আধানের অখণ্ড গুণিতক আকারে আধান দেওয়া সম্ভব, কিউ সমান প্লাস মাইনাস এনই, যেখানে এন হচ্ছে অখণ্ড সংখ্যা। আধান অপরিবর্তনীয়, মানে গতিশীল এবং স্থির অবস্থায় আধানের মান একই থাকে। কোনো আইসোলেটেড সিস্টেমের মোট আধান সংরক্ষিত থাকবে। আর সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। আর আধান ধনাত্মক ঋণাত্মক সংখ্যার ন্যায় আচরণ করে। এগুলো আধানের ধর্ম হিসেবে আমরা জেনে নিলাম। এবারে দেখা যাক আধানের কোয়ান্টায়নটাকে আমি ব্যাখ্যা করেছি। আধান কোয়ান্টায়ন যেটা আগেই বলেছিলাম, তবু আরেকবার করে দেখাচ্ছি। কোনো আহিত বস্তুর আধান সবসময় ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হবে। আধান যদি কিউ ধরা হয়, কিউ হচ্ছে প্লাস মাইনাস এনই, যেখানে ই হচ্ছে ইলেকট্রনের আধান আর এন হচ্ছে পূর্ণ সংখ্যা। ইলেকট্রনের আধানটা আমরা জানি 1.6 × 10⁻⁹ কুলম, আর ইলেকট্রনের ভরও জানি 9.11 × 10⁻31 কেজি। এটাকে ব্যাখ্যা করেছি দেখো আধানের কোয়ান্টায়নের ক্ষেত্রে। তাহলে বস্তুর মোট আধান যদি আমরা এটা ধরি প্লাস মাইনাস এনই, তাহলে এখানে দেখো আমি যদি একটা বস্তুর মধ্যে 10⁸ সংখ্যক ইলেকট্রন দিয়ে থাকি, তাহলে তার আধান কত হবে? ঠিক আছে, তাহলে এই বস্তুর আধানটা কত হবে তোমাকে হিসাব করতে হবে। কুইক খাতা পেন নিয়ে করে ফেলো। 10⁸ সংখ্যক ইলেকট্রন দেওয়া হয়েছে, তাহলে একটা ইলেকট্রন আধান এইটা ধরবে 1.6 × 10⁻⁹ কুলম। ঠিক আছে, তাহলে 10⁸ সংখ্যক আধান দেওয়া হয়েছে। তাহলে কিউ সমান আমরা জানি প্লাস মাইনাস এন, এন হচ্ছে 10⁸, আর ই হচ্ছে 1.6 × 10⁻⁻⁹। এবারে দেখো যেহেতু ইলেকট্রন দেওয়া হয়েছে, তাহলে দেওয়া হলে নেগেটিভ চার্জ হবে, তাহলে পজিটিভটা হবে না, এটা নেগেটিভ চার্জ পাবে। ঠিক আছে, তাহলে এটা সলভ করে ফেলো। এত কুলম ও আধান পাচ্ছে। এই দেখো এই কিছু করে দিয়েছি, হিসাব করে দিয়েছি। ওই মাইনাস ধরেছি কেন? নেগেটিভ, কারণ ইলেকট্রন গ্রহণ করেছে তাই মাইনাস। ঠিক আছে, আর এটা সলভ করলে 1.6 × 10⁻11 কুলম নেগেটিভ চার্জ পাচ্ছে। এবারে নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। এবারে দেখো লক্ষ্য করে, কিউ সমান প্লাস মাইনাস 3.2 × 10⁻⁹ কুলম। এই পরিমাণ আধান দেওয়া কি সম্ভব? এটা প্রশ্নটা। তাহলে আমি সম্ভব কি সম্ভব নয় সেই ফর্মুলায় ফেলে দেবো। তাহলে কিউ সমান প্লাস মাইনাস এন ই, তার মানে এন সমান হচ্ছে কিউ বাই ই। তাহলে ই মানে ইলেকট্রনের আধান, তাহলে কিউকে ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করো, দেখো পূর্ণ সংখ্যা আসছে কিনা। ঠিক আছে, যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে সম্ভব। এবারে দেখো আমরা এই ভাগ করেছি, দেখো এটা মানটা পাল্টে গেল। 2.3 × 10⁻⁹ কুলম তাকে ইলেকট্রন আধান দিয়ে ভাগ করেছি। দেখো এটা হচ্ছে কি অখণ্ড সংখ্যা নয়, এই ভাগফল দেখো, ভাগফল হচ্ছে 1.4375। তাহলে এটা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে, তাহলে অখণ্ড সংখ্যা হচ্ছে না। তাহলে এই পরিমাণ আধান দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তাহলে প্লাস 2.3 × 10⁻⁹ কুলম আধান দেওয়া সম্ভব নয়। তাহলে শুধুমাত্র আধানটাকে ইলেকট্রন আধান দিয়ে ভাগ করো, দেখো সেটা ভগ্নাংশ হচ্ছে না অখণ্ড সংখ্যা হচ্ছে। যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে দেওয়া সম্ভব, আর যদি অখণ্ড সংখ্যা না হয় তাহলে সম্ভব নয়। ঠিক আছে, যেমন এই একটা দেওয়া হয়েছে দেখো, প্লাস 0.005 মাইক্রোকুলম আধান দেওয়া সম্ভব কি? এটা চেক করে ফেলো দেখি কুইক।
তাহলে দেখো এখানে আমি কিউ হচ্ছে +0.005 মাইক্রোকুলম, মাইক্রোটাকে আমি চেঞ্জ করেছি -6 কুলম, আর ইলেকট্রনের আধান জানি এটা ভাগ করেছি দেখো কিউ বাই ই। কিউ হচ্ছে 0.005 10⁻⁶, আর 1.6 10⁻⁹ ভাগ করলে এই যে এটা হচ্ছে। এবার বলো এটা কি সংখ্যা, অখণ্ড সংখ্যা না পূর্ণ সংখ্যা? হ্যাঁ, এটা একটু গোলমেলে হয়ে যাবে। দেখো এখানে 3.125 আছে, তাহলে দেখে মনে হবে এটা অখণ্ড সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। কিন্তু দেখো এখানে 10 টু দি পাওয়ার একটা বিরাট সংখ্যক আছে, তাহলে এই 10 টু দি পাওয়ারটা মানে এখানে যদি আমি শূন্যগুলোকে দিয়ে দিই তাহলে এটা শূন্য আকারে লিখলে কেমন হবে? দেখো লক্ষ্য করে, শূন্য আকারে যদি লিখি তাহলে এটা হবে 3125 0 0 0 0 0 0 0 এরকম চলে যাচ্ছে, অর্থাৎ 2 4 6 8টা শূন্য। এটা দেখো লক্ষ্য করে, এটা কি সংখ্যা? এটা অখণ্ড সংখ্যা। তাহলে এটা অখণ্ড সংখ্যা হলে এইটুকুটা দেখলে তুমি বুঝতে পারবে না, এইটুকুর সঙ্গে যে 10 টু দি পাওয়ারের সংখ্যা আছে এটাকেও গুণ করতে হবে, তাহলে বুঝতে পারবে এটা অখণ্ড না ভগ্নাংশ। তাহলে এটা অখণ্ড সংখ্যা, তাহলে এটা দেওয়া সম্ভব, ঠিক আছে। কিন্তু এই অংশটা দেখে বললে ভুল হয়ে যাবে, এটা থেকে মনে হবে যে এটা ভগ্নাংশ সংখ্যা, তাহলে সম্ভব নয়। কিন্তু এই 10 টু দি পাওয়ারটাই এখানে কাউন্ট করে দেখবে, তাহলে বুঝে যাবে, ঠিক আছে। এবারে দেখো কোনো পশম বস্তুর ভর যদি এম হয়, পশম বস্তু তার মানে তার নেট চার্জ 0, সেই অবস্থায় ভর ধরেছি এম। এবার যদি ধনাত্মক আধানে আহিত করে দিই তার ভর হচ্ছে m+, আর ঋণাত্মক আধানে আহিত করলে m-, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক এসে যাবে। আমরা জানি দেখো যদি পশম বস্তু ধরি তাহলে এটা হচ্ছে পশম বস্তু, তার ভর m। এবারে আমি যদি পজিটিভ চার্জ ধরি তার মানে এখান থেকে ইলেকট্রন কী হচ্ছে বেরিয়ে গেছে পজিটিভ চার্জ থেকে, তাহলে যে নেগেটিভ চার্জ হয়েছে তার মধ্যে চলে গেছে, তাহলে এটা নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, আর এটা পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জের সময় ইলেকট্রন বেরিয়ে গেছে, তার ভর একটু কমে যাবে, আর নেগেটিভ চার্জে মানে ইলেকট্রন এসে প্রবেশ করেছে তাহলে বেশি হবে। তাহলে সিরিজ অনুযায়ী যদি দেখি এই ভরটা সবচেয়ে বেশি, এটা সবচেয়ে বেশি, এটা মাঝে, এটা সবচেয়ে কম, ঠিক আছে। তাহলে এই দেখো সিরিজটা দেওয়া হয়েছে, m- তো সবচেয়ে বড়, m- তো সবচেয়ে বড়। এই দেখো নেগেটিভ চার্জ হলে ইলেকট্রন এসে প্রবেশ করেছে, তাহলে ইলেকট্রন এসে প্রবেশ করায় তাহলে ভর বেড়ে গেছে, আর পশম অবস্থায় তার ভর, আর ধনাত্মক আধান মানে এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, এই ইলেকট্রনটা এখানে বেরিয়ে এসে চলে গেল, তাই জন্য এর ভরটা বেড়ে গেছে। এবার তার মানে যখন আমি হিসাব করব কতটা ভর বাড়বে করবে, সেটা হচ্ছে নাম্বার অফ ট্রান্সফার ইলেকট্রন ইন্টু মাস অফ ইচ ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে ইন্টু প্রত্যেকটা ইলেকট্রনের ভর, অর্থাৎ ∆m = ∆n ইন্টু 9.1 × 10⁻31 কেজি। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, কতটা ভর বাড়বে কমবে। আমরা একটা এক্সাম্পল করি, যেমন ধরো এটা হচ্ছে আধানহীন অবস্থায় ভর ছিল 5.21 মাইক্রোগ্রাম, তাকে -5 মিলিকুলম আধান দেওয়া হয়েছে, তাহলে এই বস্তুর ভর কত হবে? তাহলে লক্ষ্য করে দেখো -5 মিলিকুলম, খাতায় করে ফেলো। তাহলে আগে দেখো কতগুলো নাম্বার ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, ঠিক আছে, এর মধ্যে কতগুলো ইলেকট্রন প্রবেশ করেছে, সেই ইলেকট্রন সংখ্যাটা আগে বের করে দেখো। সেটা কী করে বের করবো? Q/E করলেই পেয়ে যাবো, তাই তো। বেশ, তাহলে প্রথমে দেখো আমি বের করে দিলাম, তাহলে ∆m সমান Q/E, এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার ইন্টু প্রত্যেকটা ইলেকট্রনের ভর। এবার কিউ ছিল 5 × 10⁻³ 5 মিলিকুলম ছিল, 5 মিলিকুলম, ওই মিলিটাকে চেঞ্জ করার জন্য 10⁻³ আর ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করেছি, আর এটা হচ্ছে ইলেকট্রনের মাস 9.1 × 10⁻31 কেজিতে আছে। তাহলে এবার হচ্ছে কি, এটাকে ভাগ করে এসছে, দেখো এই সংখ্যাটা, এটা সলভ করেছি কেজিতে, এটা কেজিতে এসছে, কি হলো, এটা কেজিতে কেন হলো, তারপরে গ্রামে করে দেওয়া হয়েছে, কেজি থেকে এটা গ্রাম করার দরকার ছিল নাকি, কী হয়ে গেল? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা কেজিতে রয়েছে, এটা কেজিতে, এটাও কেজিতে রয়েছে, তাহলে এটা কেজিতে যোগ করা যাবে না, এটা তাহলে গ্রামে করতে হবে। এটা সমান হচ্ছে 2.84 × 10⁻⁻, এটা 10⁻³ দিয়ে গুণ করতে হবে, 3 দিলে 11, 10⁻11 গ্রাম, ঠিক আছে। তাহলে এটা 10⁻11 গ্রাম হয়ে যাবে, এতটা ভর বেড়ে যাবে, যেহেতু নেগেটিভ চার্জ দেওয়া হয়েছে তাহলে এতটা ভর বেড়ে যাচ্ছে, ঠিক আছে। বেশ, তাহলে বস্তুর ভরের পরিবর্তন হবে এইটা, এত গ্রাম, ভরের পরিবর্তন হচ্ছে এত গ্রাম, যেহেতু নেগেটিভ চার্জ দেওয়া হয়েছে
তার মানে এতটা ভর বেড়ে গেছে। ঠিক একই রকমভাবে দেখো, যদি আমি পজিটিভ চার্জ দিতাম তাহলে পজিটিভ এত চার্জ দেওয়া হয়েছে, তাহলে কী হবে, ভরটা অতটাই, সেটা নেগেটিভ চার্জের সময় বেড়েছিল, এটা পজিটিভ চার্জ দেওয়ার সময় এতটা কমে যাবে। এত কেজি হচ্ছে কমে যাবে, এটাকে গ্রামে করতে হবে, এত কেজি থেকে গ্রাম করতে গেলে এটা 11 হবে, এটা 11। তাহলে এত গ্রাম তার ভর দেখো কমে গেছে, দেখেছো, আগেরটায় ভর বেড়ে গিয়েছিল, এতটা ভর কমে যাচ্ছে। তাহলে আমরা হিসাব করে নিলাম, আগে দেখতে হবে Q/E কতটা পরিমাণ, কত সংখ্যক ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, প্রত্যেকটা ইলেকট্রনের ভর দিয়ে গুণ করে দাও। এবার এটা কেজিতে করেছিলাম, কেজি থেকে গ্রাম করতে হবে যোগ করার সময়, কেজি থেকে গ্রাম 2.84 ইন্টু 10⁻14 ইন্টু কেজি থেকে গ্রাম মানে 10⁻3 দিয়ে গুণ, 10⁻3 দিয়ে গুণ, এটা গ্রামে চলে এলো, তার মানে 11, ওই জন্য 11 করা হয়েছে। ঠিক আছে, হিসাবটা একটু বলছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে সার্চ করো ইউটিউবে, তাহলে আমার অন্যান্য চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে, এবং অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ।